তো বন্ধুরা, অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটলো আর ভারত দ্বিতীয় টেস্ট এজবাস্টনে জিতে গেল, যেটা এজবাস্টনে ভারতের প্রথম জয়। আর যদি আমরা পুরো খেলাটার বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে এটা কিন্তু একটা কমপ্লিট টিম এফোর্ট, অর্থাৎ টিমের প্রত্যেকটা সদস্যেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন রয়েছে, অবদান রয়েছে এই জয়ের পেছনে। আর আজকের দিনের খেলাটার কথা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে বলবো বোলাররা খুব ভালো করেছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যাকে নিয়ে ভয় ছিল, খুব এক্সপেন্সিভ গেছিলো আগের ইনিংসটায়, সেও একটা উইকেট তুলেছে। উইকেট পেয়েছে ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা। আর ইংল্যান্ডের কথা যদি বলতে চাই, ওদের সেই ওয়ান ডাইমেনশনাল প্লে বা বাসবল যেটা, সেটা কিন্তু এই ধরনের ক্রিকেটে চলে না। এক্সপেক্ট করা হচ্ছিল, হয়তো ইংল্যান্ডের সমর্থকরাও এক্সপেক্ট করছিল যে খুব বেশি হলে 105 থেকে 110টা ওভার ওদের খেলার ব্যাপার। তো নিজেদের ঘরের মাঠে, যেখানে পিচ ব্যাটিং সহায়ক, এবং পঞ্চম দিনের পিচেও কিন্তু খুব বেশি আনইভেন বাউন্স বা খুব বেশি টার্ন, যে ধরনের টার্ন আমরা সাবকন্টিনেন্টাল পিচে দেখি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায়, সেই ধরনের পিচের মতো ওরকম টার্ন বাউন্স কিন্তু ছিল না। বল একই রকমভাবে যাচ্ছিল, সেম বাউন্সে আসছিল। তো ব্যাট করা কিন্তু অতটা কঠিন ছিল না। কিন্তু আমরা যদি দেখি ইংল্যান্ডের খেলাটাকে, তাহলে পরে বেশ কয়েকটা হতাশাজনক শট, যেমন জেমি স্মিথের ফার্স্ট ইনিংসের যে স্কোরটা করেছিল, খুব অসাধারণ একটা ইনিংস। কিন্তু সেকেন্ড ইনিংসটাকে কিন্তু যদি এই খেলার পরিপ্রেক্ষিতে আমরা দেখি তাহলে বলবো যে কিন্তু যেভাবে আউট হলো আকাশদীপকে পরপর ছক্কা মারতে গিয়ে, আকাশদীপের চালাকির কাছে কিন্তু ধরা পড়ে গেল। টেস্ট ম্যাচে আমি এই ধরনের শট কেন খেলবো, যেখানে আমার প্রাইম কাজ হচ্ছে, মানে ওই জায়গায় দাঁড়িয়ে তো টেস্ট ম্যাচটা জেতার কোনো সুযোগ ছিল না। তো সেখানটায় ওই বলে ওরকম শট খেলার কোনো মানেই হয় না। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণা যে উইকেটটা পেলো, সেখানেও দেখলাম একটা ফলস শট খেলে ব্যাটসম্যান আউট হলো। তো এটা নিয়ে ইংল্যান্ড নিশ্চয়ই ভাববে। আর আমাদের বোলিং, আকাশদীপ এক কথায় অসাধারণ বল করেছে। সিরাজকে আমি বরাবরই আনলাকি ভাবি, কারণ সিরাজ অনেক সময় ভালো বল করে উইকেট পায় না, আজকের দিনেও তাই হয়েছে। তাছাড়া এই পিচটা আবারও বলবো আমি, বোলারদের জন্য কিন্তু খুব বেশি যে সহায়তা ছিল এরকম কিন্তু না, এবং কিন্তু এটা গোটা 1 থেকে 5 পুরো 5টা দিন ধরেই কিন্তু পিচটাকে ব্যাটিং পিচই বলা চলে। এবং এই ব্যাটিং পিচে ইংল্যান্ডের ঘরের মাটিতেই এত কম রানের মধ্যে অল আউট করা, এটা কিন্তু একটা ক্রেডিট আমাদের বোলারদের দিতেই হবে। স্পিনের খুব বেশি সহায়তা ছিল না, অল্প টার্নিং হচ্ছিল বলে, সেখানে ওয়াশিংটন সুন্দর একটা উইকেট নিয়েছে লাঞ্চের ঠিক আগের ওভারে। তো সেটাও একটা খুব বড় উইকেট। তো ভারত সেখানেই ম্যাচটা অনেকটা বেশি কনফিডেন্স গেইন করে, এবং প্রত্যেকটা সেশনেই কিন্তু ভারত একটা ভালো জায়গায় আস্তে আস্তে নিজেদের নিয়ে গেছিল, এবং ইংল্যান্ডের উপর প্রেশারটা ক্রিয়েট করতে তৈরি হয়েছিল। আর ইংল্যান্ড, আমার মনে হলো কোনো প্ল্যান ছিল না ইংল্যান্ডের কাছে যে ওরা ড্র করবে, জেতার তো কোনো প্রশ্নই নয়। মানে যেভাবে শট খেলছিল, ওরকমভাবে শট খেলে তো ম্যাচ জেতা যায় না। আবার যে ডিফেন্স করবে বা পিচ কামড়ে পড়ে থাকার যে ব্যাপারটা, এই ধরনের কোনো চেষ্টা ওদের ব্যাটসম্যানদের মধ্যে দেখলাম না। তাই ইংল্যান্ডের এক কথায় বলবো যে পুরোপুরি দিশেহারা হয়ে গিয়েছিল, যে 600 রানের টার্গেটটা পেয়ে ওদের ইগোটা হয়তো এমনভাবে হার্ট হয়েছে যে না ওরা পারছে ওই সাপের ছুঁচু গেলার অবস্থা, না পারছে জেতার চেষ্টা করতে, না পারছে ড্র করার জন্য খেলতে। কারণ আমার মনে হয় পার্সোনালি ব্রেন্ডন ম্যাকালামের আসার পরের থেকে ইংল্যান্ড ক্রিকেটের ব্যাটিংরা অন্ত একটা বেশ ওই ওয়ান ডাইমেনশনাল, মানে শুধু স্ট্রোক প্লে, ডিফেন্সের দিকে কিন্তু কেউই অতটা নজর দেয় না। এবং জো রুটের মতো প্লেয়ারকেও আমরা দেখেছি রিভার্স স্কুপ খেলতে, মানে ওরকম হাই ক্যালিবারের প্লেয়ার যার টেস্ট ক্রিকেটে এত সুনাম, সে কেন ওই ধরনের ওই সমস্ত শট খেলবে ক্রিকেটের গ্রামারের বাইরে গিয়ে, যেখানে সে নিজস্ব ছন্দে থেকে, নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকে যে শটগুলো খেলে সেখানেই সে ইনিংস বার করতে পারে। ভারতীয় বোলিংয়ের কথা যদি বলি, তাহলে বোলিং নিঃসন্দেহে ভালো হলেও সন্তুষ্টির জায়গা বা আত্মসন্তুষ্টির জায়গা কিন্তু একেবারেই নেই। কারণ আমরা যদি কালকের খেলা থেকে আজকের খেলা পুরোপুরি ভারতের বোলিং দেখি, ভারতের বোলিংয়ে কিন্তু উন্নতির অনেকটা জায়গা রয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে লুজ ডেলিভারি কিন্তু ভারত ইংল্যান্ডকে অফার করেছে, যার ম্যাক্সিমাম বল হয়েছে পায়ের ওপর বল করলে আপনারা সবাই জানেন যে স্কোরিং অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়, কারণ পায়ের ওপর বল করলে লেগ সাইডে ব্যাটসম্যানরা ফ্লিক বা গ্ল্যান্স করে, এবং প্রচুর অনসাইডে স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগ, মিড উইকেট থেকে প্রচুর রান বেরিয়েছে, কিছু ক্ষেত্রে স্ট্রেট ড্রাইভও বেরিয়েছে। এবং আমার যা মনে হয়েছে প্রচুর অফ স্ট্যাম্পের বেশি চেষ্টা করতে গিয়েও সুইংয়েরও প্রচুর হাফ ভলিবল কিন্তু ইংল্যান্ডকে অফার করেছে। এটা হচ্ছে ফাস্ট বোলারদের ক্ষেত্রে। আর স্পিনারদের ক্ষেত্রে আমি জাদেজার পারফরমেন্সে অনেকটাই হতাশ, কারণ জাদেজার মতো এক্সপিরিয়েন্স বোলার যে ধরনের ট্যাকটিক্স নিয়ে বল করলো, আমি কিন্তু আগের দিন আমার যে অ্যানালাইসিস সেখানে বলেছিলাম যে জাদেজার টার্গেট একটা থাকবে, যে সেটা হচ্ছে যে পান্থকে যেটা শোয়েব বাসির করছিল, যে অফ স্ট্যাম্পের বাইরে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের অফ স্ট্যাম্পের বাইরে যে ফুটমার্কসটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে টার্নার বাউন্স এক্সট্র্যাক্ট করার। আর জাদেজা সেক্ষেত্রে লাভবান হবে, কিন্তু কাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের বিরুদ্ধে। কারণ
সেখানে বলটা পিচ করলে পরে বলটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের স্ট্যাম্পের ভেতরে ঢুকবে, অর্থাৎ সে খেলতে বাধ্য হবে। যাকে আমরা কি দেখলাম, ও ওই একটাই ট্যাকটিক্স, পুরো টোটাল খেলাটা ধরে একই ট্যাকটিক্স নিয়ে চললো, ও সেকেন্ড কিছু ট্রাই করলো না। ইনফ্যাক্ট যখন 11 নম্বর ব্যাটসম্যান শোয়েব বাসির ব্যাট করছে, তাকে আমরা দেখছি লেগ স্ট্যাম্পের 2-3 হাত বাইরে বল করছে, যে বল টার্ন হয়ে প্রত্যেকটা বল স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যেখান থেকে আপনারা সবাই জানেন যে লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ আপ করলে এলবিডব্লিউর কোনো চান্সই থাকে না। তো এলবিডব্লিউটাকে প্রথমেই খেলা থেকে বাদ চলে যাচ্ছে। তাহলে বাকি কি পড়ে থাকছে? বাকি পড়ে থাকছে ব্যাটসম্যান যদি ব্যাটের কোনায় লাগিয়ে স্লিপে বা কিপারের কাছে ক্যাচ দেয়, তো সেই চান্সটাও, বল এত শার্ট টার্ন হচ্ছিল আর এত বেশি টার্ন হচ্ছিল যে ব্যাটে লাগার চান্স, যে বলগুলো বিট করছে কিন্তু আপনারা দেখবেন বেশ অনেকটা স্পেস নিয়ে কিন্তু বিট করছিল, এরকম না যে ব্যাটের কানা সামান্য পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, এরকমভাবে কিন্তু বিট করছিল। আর 2 নম্বর আরেকটা যেটা ট্রাই করছিল সেটা হচ্ছে যদি ব্যাটসম্যান ফলস শট খেলে আউট হয়, তাহলে আমার মনে হয় একটা 11 নম্বর ব্যাটসম্যানকে আমরা কেন এই অপেক্ষায় থাকবো যে সে কখন ফলস শট খেলে আউট হবে, কখন আমাকে একটা ছক্কা মারতে গিয়ে তার ব্যাটের টপেজ লাগবে, এই অপেক্ষা জাদেজা কেন করবে? জাদেজা তো এক্সপিরিয়েন্স, এত বছর ধরে ইন্ডিয়া টিমের সিনিয়র প্লেয়ার। জাদেজার উচিত যেটা ছিল আমি মনে করি, এবং আপনারা নিচে কমেন্টে জানাবেন, যে রাউন্ড দ্য উইকেট থেকে এসে, একটা কথা জাদেজা সম্পর্কে বলা হয় যে জাদেজা নিজেও জানে না যে ওর বল কোনটা টার্ন হবে, তাহলে ব্যাটসম্যান কি করে জানবে? তো যদি রাউন্ড দ্য উইকেট থেকে এসে প্রত্যেকটা 6টা বলে স্ট্যাম্প লাইনে রাখতো, তাহলে সেখানে ব্যাটসম্যান কিন্তু প্রত্যেকটা বলই খেলার চেষ্টা করতো, এবং সেখান থেকে 1-2 বল ঘুরবেই, কারণ পঞ্চম দিনের পিচ। সেক্ষেত্রে কিন্তু এলবিডব্লিউ হওয়ার অথবা স্লিপে বা কট বিহাইন্ড হওয়ার কিন্তু চান্স অনেক বেশি ছিল। তো 11 নম্বর খেলোয়াড়ের কাছেও এই ধরনের ট্যাকটিক্সটা আমার ঠিক বোধগম্য হলো না, যে কী ভাবছিল জাদেজা। আর ওয়াশিংটন সুন্দরকে আমার মনে হলো শুভমান গিল অনেকটাই আন্ডার বোল্ড। ওয়াশিংটন সুন্দর আজকে আরও বেশি বল করানো উচিত ছিল ওকে দিয়ে, এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি 48 রানের যে ইনিংসটা খেলেছে সেটা কিন্তু যথেষ্ট একটা ভ্যালুয়েবল ইনিংস। সেকেন্ড ইনিংসে ঠিক যেরকম দরকার ছিল, যেটুকু সময় পেয়েছে তার মধ্যে অ্যাটাকিং ইনিংস খেলেছে, যেটা কিন্তু জাদেজা খেলেনি। তো জাদেজা ভালো খেললেও এই যদি আমরা পরিসংখ্যানের ভিত্তিতে দেখি, 2 ইনিংসে 2টো হাফ সেঞ্চুরি এবং সেকেন্ড ইনিংসে 1টা উইকেট, তো জাদেজা হয়তো অবশ্যই অটোমেটিক চয়েস ইন্ডিয়ান টিমের, কিন্তু তবু আমি বলবো জাদেজাকে নিয়ে ভারতীয় টিমের ম্যানেজমেন্টের ভাবার সময় কিন্তু এখনও, আগেও ছিল, এখনও আছে, যে জাদেজা কি সত্যি এই প্লেসটা ডিজার্ভ করে ইন্ডিয়ান টিমে। কারণ কুলদীপ যাদবের মতো যেখানে রিস্ক স্পিনার, এই টিমে আমাদের কিন্তু কোনো রিস্ক স্পিনার নেই, একমাত্র রিস্ক স্পিনার কুলদীপ যাদব। তো কুলদীপ যাদব কিন্তু বসে রয়েছে, তো তাকে নিয়ে ভাবনা চিন্তা করার কিন্তু জায়গা থেকে যাচ্ছে। তো ওভারঅল ভারতের জয় আমরা সবাই খুশি, এবং আগামীতে এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেই আমরা আশা করতে পারি। কারণ সবথেকে বড় ব্যাপার যেটা, আমাদের ব্যাটিং ইউনিট আজকে খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে এই টেস্টে সবাই মিলে। হ্যাঁ, করুণ নায়ককে নিয়ে প্রশ্নচিহ্ন সবার মনেই আছে, তো আমি জানি না করুণ নায়ককে পরের ম্যাচে ড্রপ করা হবে কি না, কারণ সাধারণত উইনিং কম্বিনেশন ধরে রাখা হয় যে কোনো টিমের পক্ষ থেকে। তো আমার মনে হয় পার্সোনালি ভারত এই টিম নিয়েই খেলবে, কোনো রকম কোনো চেঞ্জ করবে না, করুণ নায়ককে একটা চান্স দেওয়া হবে। হয়তো প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় বুমরা ঢুকলেও ঢুকতে পারে, এখনও এই বিষয়টা নিশ্চিত নয়। তবে হ্যাঁ, আমরা প্রত্যেকেই আশা করবো ভারত যে পারফরমেন্সটা করেছে, একটা ওভারঅল ব্যাটিং এবং বোলিং মিলিয়ে যে একটা টিম এফোর্ট, সেটা ধরে রাখবে, বজায় রাখবে, এবং আগামী দিনেও একটা ভালো কিছুর, বা ভারত খেলার ফলাফল যাই হোক, একটা লড়াকু মনোভাব, যে লড়াকু মনোভাবটা ভারতের সবাই প্রত্যেকটা 11টা প্লেয়ারের 11টাই অনফিল্ড দেখিয়েছে, এটা ধরে রাখবে। তো আজকের ক্রিকেট অ্যানালিসিস এইটুকুই। পরের যে ম্যাচ, থার্ড টেস্ট, তার আগে টিম সিলেকশন নিয়ে এবং টিমের কী কী ট্যাকটিক্স হতে পারে সেগুলো নিয়ে আবার আলোচনায় আপনাদের সঙ্গে ফিরে আসছি পরের ভিডিওতে।